কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে মনে হয় এটা হবে না, তারপরে আবার পর মুহূর্তেই মনে হয় না না এটাই মনে হচ্ছে হবে, বাকিগুলো যখন হচ্ছে তখন এটাই বা হবে না কেন। বিষয়টা একটু ভেঙে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে মুখ্যমন্ত্রী হবার পরে আমরা একটি পর্ব করেছিলাম, একটি ছোট্ট পর্ব, যেখানে আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাওয়ার পরেও টেকনিক্যালি কিভাবে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে পারেন, মানে নিজে তিনি বিধায়ক না হয়েও কি করে মুখ্যমন্ত্রী হতে পারেন সেই কথাটা আমরা সেখানে বলেছিলাম। এবং আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরে সংবিধান অনুযায়ী তার কাছে 6 মাসের একটা সময়সীমা রয়েছে। এই 6 মাসের মধ্যে কোনো একটা উপনির্বাচন থেকে তাকে জিতে আসতে হবে, আর না হলে তিনি যে বিধান পরিষদ গঠন করার কথা বলছেন তার সদস্য হয়ে যেতে হবে তাকে, তাহলেই আর কোনো ঝামেলা থাকবে না, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইবারে অমিত মিত্রকে আরও একবার অর্থমন্ত্রী করেন তখনও কিন্তু একই প্রশ্ন উঠেছিল, আর এখানেও উত্তরটা কিন্তু একই। একাধিক জায়গায় উপনির্বাচনের আসন রয়েছে, সেইখান থেকে অমিত মিত্রকে জিতে আসতে হবে, আর না হলে বিধান পরিষদের সদস্য হতে হবে। এবার কিছুদিন আগে পর্যন্ত এই গোটা জিনিসটাকে একটা রুটিন মাফিক মনে হচ্ছিল, কিন্তু এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যেটাকে অতটা সহজ তখন মনে হয়েছিল এখন বিষয়টা অতটা সহজ নয়। নারদা কাণ্ডের পরে, আলাপন বাবুর গোটা কাণ্ডের পরে এখন দাঁড়িয়ে মনে হচ্ছে বিষয়টা এতটাও সহজ কিন্তু হবে না। কারণ এই যে 6 মাসের সময়সীমার কথাটা বললাম, এই 6 মাসটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকখানি সময় মনে হতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো দিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু এই ইলেকশন মানে উপনির্বাচন এবং তারই সঙ্গে বিধান পরিষদ গঠনের কাজ দুটোকেই আরও একাধিক মাস পিছিয়ে দিতে পারে। আর সেইটা যদি হয়, মানে 6 মাসের মধ্যে এই উপনির্বাচন এবং বিধান পরিষদ গঠন কোনোটাই যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যে একটা সময় আসবে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে একটা বিরতি টেনে তারপর আবার শপথ গ্রহণ করতে হবে। আর সেইটা যদি হয় তাহলে সেইটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। আর এই রকম কিছু একটা যে হতে পারে সেই ইঙ্গিত কিন্তু তৃণমূল সরকার পেয়েছে, আর তাই তারা এখন তড়িঘড়ি ছুটেছে ইলেকশন কমিশনের কাছে। কারণ উপনির্বাচন হলে তবেই কিন্তু মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর আরও একবার জিতে ফিরে আসার সম্ভাবনা থাকবে। উপনির্বাচনটা হলে তবেই কিন্তু তারা আশ্বস্ত হতে পারবেন। এবার এইখানে বাধা কি থাকতে পারে? বাধা অনেকগুলোই থাকতে পারে। যেমন একটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলি যেটার কথা বলেছিল বিজেপি ছাড়া, সেটা হচ্ছে যে সংক্রমণের সময় নির্বাচন হওয়াটা কি ঠিক? সংক্রমণ চলছে, এই সময় নির্বাচন হলে খারাপ হবে। এখন যদি নির্বাচন কমিশন বলে যে না, সংক্রমণের সময় এই সময় আমরা উপনির্বাচন করব না, এই সময় নির্বাচন হোক এটা আমরা চাই না, তাহলে কিন্তু তাদেরকে বলার মতো সেরকমভাবে কিছুই থাকবে না। নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে অন্যান্য রাজ্যের অন্য কোনো বড় বা গুরুত্বপূর্ণ নির্বাচন নেই। তারা যদি এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় যে না এখন আমরা উপনির্বাচন করব না, উপনির্বাচনটা কোনো একটি রাজ্যের বিধানসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নয়, আর তাছাড়া এইখানে সরকার ভেঙে পড়বে এরকম কোনো সম্ভাবনাও নেই, কারণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, অতএব এখন আমরা উপনির্বাচন করব না, তাহলে কিন্তু তাদের বিরোধিতা করার মতো জায়গা খুব কম। এবং এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনকে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত টানাও হয়, তাহলেও কিন্তু কোর্টে বিষয়টা সুরাহা হতে অনেকটা সময় লেগে যাবে। কাজেই নির্বাচন কমিশন যদি আগামী 6 মাসের মধ্যে এই উপনির্বাচনের উপরে শিলমোহর না লাগায়, তাহলে কিন্তু বিষয়টা রইল পড়ে। এবং চারপাশের যা পরিস্থিতি, কেন্দ্র আর রাজ্যের মধ্যে সংঘাত যে হারে দিনে দিনে বাড়ছে, তাতে কেন্দ্রীয় সরকার এইরকম একটা অস্ত্র পেয়ে সেটাকে কি ছেড়ে দেবে? মনে হয় না। এইবারে আসি দ্বিতীয় পন্থার কথায়, বিধান পরিষদ। বিধান পরিষদ গঠন করে তার সদস্য হতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্র দুজনেই তাদের মন্ত্রিত্ব ধরে রাখতে পারবেন, কিন্তু আবারও সেই 6 মাসের মধ্যে তাদেরকে এটা করতে হবে। এবার এই বিধান পরিষদ গঠনের ক্ষেত্রে তার প্রস্তাব, বিল আনা, বিল পাশ করা, এখানে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ফাঁপড়ে পড়তে পারেন সেটা হচ্ছে বিধান পরিষদ গঠন করতে গেলে তার দুজনের স্বাক্ষর লাগবে। একজন হলেন আমাদের রাজ্যের রাজ্যপাল, আরেকজন হলেন আমাদের দেশের রাষ্ট্রপতি। এবার আমাদের রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তার জেরে জগদীপ ধনকর মহাশয় এই স্বাক্ষর দেওয়াটাকে ঝুলিয়ে রাখবেন না, এই আশা করাটা কিন্তু অন্যায়। কাজেই বিধান পরিষদের মাধ্যমে তাদের মন্ত্রিত্ব তারা রক্ষা করবেন, এই জায়গাটাও কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে। এবার এখানে একটা ছোট্ট উত্তর দিয়ে দিই, যেটা এর আগে যখন আমরা বিধান পরিষদ নিয়ে কথা বলেছিলাম তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে 50 বছর আগে পশ্চিমবঙ্গের মাটি থেকে যে বিধান পরিষদের পাট চুকে গেছে সেইটাকে আরও একবার ফিরিয়ে আনার যুক্তিটা কি?
একদম নিরপেক্ষভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের কোনো দরকার নেই। এই বিধান পরিষদটা রাজ্য সরকারে যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ তৃণমূল, তাদের মধ্যে যারা গোঁসা করে নাক ফুলিয়ে বসে রয়েছেন তাদের একটা মিউজিয়ামে পরিণত হওয়ার সম্ভাবনাটাই বেশি। যাই হোক, কিন্তু এই উপনির্বাচনের পথটা ছেড়ে দিয়ে যদি বিধান পরিষদের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তাদের মন্ত্রিত্ব বজায় রাখার চেষ্টা করেন, তাহলেও কিন্তু বিষয়টা তাদের জন্য বেশ কঠিন হবে। এর আগে উদ্ধব ঠাকরের ক্ষেত্রে একটি রাজ্যের রাজ্যপাল, যার হাতে সেইভাবে ক্ষমতা খুবই সীমিত, কিন্তু সঠিক সময়ে একটি রাজ্য সরকারকে কিভাবে পর্যদস্ত করতে পারেন তার উদাহরণ কিন্তু আমরা দেখে নিয়েছি। ইংরেজিতে একটা কথা আছে, টিকিং টাইম বম্ব, অর্থাৎ একটা টাইম বম্ব রয়েছে, বিস্ফোরণ ঘটবে ঘটবে করছে এবং ঘড়ির কাঁটা টিকটিক করে সেই দিকে এগোচ্ছে। সেটাকে কোনোভাবে না থামাতে পারলে দুম করে একটা বিস্ফোরণ ঘটবে, দুম করে বোমটা ফেটে যাবে। এই মুহূর্তে বোমটা তো ফাটবেই। এখন ভালোয় ভালোয় বাধা পেরিয়ে গেলে তো ভালো কথা, কিন্তু তা যদি না হয় তাহলে এই বিস্ফোরণ ঘটার বা এই বোমটা ফাটার সময়সীমাটা মোটামুটি নভেম্বর নাগাদ ধরে রাখুন। সব শেষে একটা কথা বলি, যেটা বারবারই বলবো ভাবি, কিন্তু বুঝে উঠতে পারি না কিভাবে বলবো। আজকে মনে করলাম যেভাবে মাথায় আসছে সেভাবেই বলি। আমরা আপনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে এই সময় অনেকেই রয়েছেন যারা দুস্থ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, সাহায্য করছেন। আপনাদের এই ঋণ অপূরণীয়। কিন্তু একটাই কথা, অনেকেই প্রত্যক্ষভাবে সাহায্য করছেন, আবার অনেকে পরোক্ষভাবে অর্থ প্রদান করছেন কোনো সংস্থাকে, যারা গিয়ে সেই সমস্ত মানুষের কাছে জিনিসপত্র, সাহায্য পৌঁছে দিচ্ছেন। শুধু এই টাকা দেওয়ার সময় একটু খোঁজ খবর নিন এই সংস্থা সম্পর্কে, তাদের উদ্দেশ্য সৎ কিনা সেটা একটু দেখে নিন সময় করে। আমি একবারও বলছি না যে প্রত্যেকটি সংস্থা অসৎ, কিন্তু ওই যে ভালো চালের মধ্যে দু একটা কাঁকড় থাকে, এই রকম বেশ কিছু খবর কিন্তু এখন ভাইরাল হচ্ছে, যেটা অত্যন্ত চিন্তার বিষয়। তাই একটু হোয়াটসঅ্যাপ করে কিংবা একটু ফোন করে একটু খোঁজ খবর নিয়ে নিন, তাদের কাগজপত্রগুলো একটু দেখে নিন, একটু খোঁজ খবর নিয়ে তারপরে সাহায্য করুন। একই সঙ্গে অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন লিঙ্ক আছে যে মাধ্যমে আপনাদেরকে পে করতে বলা হয়, হয়তো কোনো দুস্থ পরিবার, তাদের কেউ অসুস্থ কিংবা অন্য কোনো বিপদের মধ্যে তারা পড়েছেন। এইগুলো একটু যাচাই করে নেবেন, একটু যাচাই করুন সময় করে, তারপরে এখানে টাকা পয়সা পাঠান। কারণ প্রথমত এতে অর্থ তো নষ্ট হবেই আপনার, এবং দ্বিতীয়ত এই অর্থ একজন সত্যিকারের অসহায় মানুষের কাজে লাগতে পারতো, একজন দুস্থ মানুষ যিনি বিপদের মধ্যে রয়েছেন তার কাজে লাগতে পারতো, তিনিও কিন্তু সেই সাহায্য থেকে বঞ্চিত হবেন। তাই জন্য এইগুলো একটুখানি খোঁজখবর নিয়ে তারপরে করুন। মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, এটাই কাম্য। এই মুহূর্তে এই রকম পরিস্থিতিতেও যে কিছু মানুষজন অন্যকে সাহায্য না করে নিজেদের মুনাফার চেষ্টা করছে, এবং সেটাও এই রকম অসৎ উপায়ে এই সমস্ত বঞ্চিত অসহায় মানুষগুলোর নামে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই এটা আটকাতে একটু সচেতনভাবে কাজগুলো করুন। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।